This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজব শহর কলকাতা ভাই, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা ভাই, আজব শহর। 17 আগস্ট 1780 কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, সেখানে ডুয়েল লড়েছিলেন ওয়ারেন হেস্টিংস, বড় লাট হেস্টিংস। হেস্টিংস লড়েছিলেন ফিলিপ ফ্রান্সিস নামে এক সাহেবের বিরুদ্ধে। স্যার ফ্রান্সিস ছিলেন গভর্নর জেনারেলের কাউন্সিল সদস্য। গভর্নর জেনারেল হেস্টিংসের সঙ্গে ফ্রান্সিসের মতবিরোধ চরমে পৌঁছয়। হেস্টিংসকে ডুয়েল লড়ার চ্যালেঞ্জ জানান ফিলিপ ফ্রান্সিস। নির্দিষ্ট সময়ে মুখোমুখি হন ফ্রান্সিস আর হেস্টিংস। একই সময় দুজনের পিস্তল থেকে গুলি ছোটে। ফ্রান্সিসের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ওয়ারেন হেস্টিংসের ছোড়া গুলি ফ্রান্সিসের গায়ে লাগে। ডুয়েলে জেতেন হেস্টিংস। এখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও নেই, সেই কলকাতাও নেই। তবে কলকাতায় এখনো ডুয়েল হয়। লাট সাহেব হেস্টিংস আর কাউন্সিল মেম্বার ফ্রান্সিসের বদলে সেই ডুয়েল লড়ছেন কারা, সে কথা আজ না বললেই নয়। একটা বেশ লড়াই আবহাওয়া তৈরি হয়ে গেল, তাই না? আসলে চারপাশের আবহাওয়াটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ওই শুরুতেই এরকম গা গরম করে নেওয়াটা একটু জরুরি ছিল, ওয়ার্ম আপ আর কি। ইতিহাস বলে এই 16শ শতাব্দীর শেষ দিকে ইউরোপে ওই ডুয়েল লড়াইটা শুরু হয়। এক কথায় ডুয়েলটা হলো মর্যাদা রক্ষার লড়াই। বুঝতেই পারছেন, দুজন মানুষের মধ্যে মত পার্থক্য হলো, বা কারোর কথা বা কাজে অন্য কেউ অপমানিত বোধ করলেন, মোদ্দা কথা একটা লড়াইয়ের একটা পরিস্থিতি তৈরি হলো, সেটা মুখে হোক বা আদর্শে হোক বা উদ্দেশ্যে হোক। ব্যাস, একজন আরেকজনকে ডুয়েলের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সব রাজারা, লাট সাহেব, এদেরই ব্যাপার আর কি এটা। ফলে বুঝতেই পারছেন, এরা সেই সময় হাত থাকতে মুখের কথায় বিশেষ বিশ্বাস করতেন না আর কি। ওই জন্যই যা হতো একদম হাতে গরম ফয়সলা। মামলা মোকদ্দমা, আইন আদালত, ওসব চিরকাল আমাদের মতো ছাপোষা লোকেদের জন্য। চল তোকে কোর্টে দেখে নেবো, এটা তো সেই চেনা হুমকি আর কি, তোকে আমি কোর্টে টেনে নিয়ে যাবো। এই কিছুদিন আগে পর্যন্ত এই হুমকিটা শুনলে বাঙালির আক্কেল গুরুম হয়ে যেত। ইদানিং হয় না, জানেন তো, কারণ আপনার আমার সেই ফোবিয়া বা আতঙ্কটা কেটে গেছে। কথায় এখন আমাদের তো হাইকোর্টে দৌড়তে হয়, দেখেছি তো, সবাই দৌড়চ্ছেন, যার যা দরকার হচ্ছে। এমনকি একটা যদি কোনো একটা কাউকে কোথাও পুজো করতে হয় বা কাউকে কোথাও একটা হয়তো সভা করতে হবে, তাহলেও যেতে হয়। কেউ চাকরি বাকরি চান, তাকেও যেতে হয়। কেউ চাকরি বাঁচাতে চান, কেউ চাকরি খোয়ান, সব আদালতে। এর বাইরে আর কিছু নেই। এমনকি ডিএ মানে চাকরি করে মাইনের সঙ্গে যা পাওয়া যায় সেগুলো পাওয়ার জন্য আজকাল আদালতে যেতে হয়, এবং সব সাধারণ মানুষকে যেতে হয়। কিন্তু যারা সাধারণের ওপরে মানে অসাধারণ, তারা বোধহয় এখনও ডুয়েল লড়তেই ভালোবাসে। পার্থক্য শুধু একটাই, ওই ওয়ারেন হেস্টিংসরা ফ্রান্সিসের সঙ্গে পিস্তল বা তরোয়াল এই সমস্ত নিয়ে লড়তেন আর কি। এখনও লড়াই হয়, কিন্তু সেটার অস্ত্র বদলে গেছে। এখন একটু হাইটেক যুক্ত, তাই অস্ত্র হচ্ছে ভাইরাল ভিডিও। ভাইরাল ঝড়ের গতিতে অনেক বেশি মানুষের কাছে ঝপাঝপ পৌঁছে যাওয়াটাকেই তো ভাইরাল হওয়া বলে। এমনিতে ভাইরাল ব্যাপারটা মজার, আজকাল বেশ মজার হয়ে গেছে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগ বলে। এমনিতে ভাইরাল ব্যাপারটা অতটা মজার নয়, কিন্তু আপনি আমি সেটা আগে জানতাম। ভাইরাস থেকে ভাইরাল করোনার সময় আরও বেশি করে বুঝেছি। মানে যে ইনফেকশনটা ভাইরাস থেকে হয় এবং খুব তাড়াতাড়ি একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে, সেটা ভাইরাল। আজকের দিনে ঠিক সেই রকম, যে ভিডিওটা একজন থেকে আরেকজনের বা যে কথাটা সবই ওই রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের থেকে আরেকজনে খুব দ্রুত ছড়িয়ে যায়, ভাইরাল। এই যে সন্দেশখালিতে বহু মহিলা নির্যাতনের অভিযোগ তুলে পথে নামলেন, আর সেই ভিডিও দিকে ছড়িয়ে পড়ল। বিরোধীরা সেই ভিডিও প্রচার করে দাবি করলো যে সন্দেশখালিতে অনেক বড় অন্যায় হয়েছে। আমরা সব মিডিয়া দৌড়লাম, আমাদের ক্যামেরায় আবার বহু বক্তব্য ধরা পড়ল।
অসংখ্য মহিলা, আমাদের মা বোনেরা তারা সব রাস্তায় বেরিয়ে এসছেন, প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন, হাতে যা পেয়েছেন তুলে নিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। এগুলো আমরা দেখলাম, আপনাদের দেখালাম, আপনারা কিছু দেখলেন, কিছু বুঝলেন, কিছু বিশ্বাস তৈরি হলো। এবার প্রশ্নটা হচ্ছে কত বড় অন্যায় হয়েছে বা আদৌ হয়েছে কি না সেটা নিয়ে ধারণা হয়তো তৈরি হলো, কিন্তু সেটা সত্যি বা আদৌ সেটা মানে নিরপেক্ষ একটা ব্যাপার কিনা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির থেকে দেখা হচ্ছে কিনা সেটা তো প্রমাণ সাপেক্ষ। আসলে এই যে ন্যায় অন্যায় বোধ না, এই বিষয়টাই আপেক্ষিক। কারোর কাছে সেটা যদি যেটা কারোর কাছে ন্যায়, অন্যজনের কাছে যেটা অন্যায়। আজকে ধরুন আদালত একটা রায় দিল, সেটা কারুর ভাল লাগবে কারণ তার সপক্ষে গেছে, কারুর খুব খারাপ লাগবে কারণ তার বিপক্ষে গেছে। ফলে বিরোধীদের কাছে, রাজনীতির ক্ষেত্রে আর কি, বিরোধীদের কাছে যেটা অন্যায় সেটা শাসকের কাছে ন্যায় খুঁজে পাওয়ার জায়গা। এটাই তো স্বাভাবিক। খোদ প্রধানমন্ত্রীও যখন বলতে শুরু করলেন যে সন্দেশখালিতে অত্যাচার হয়েছে, ভয়ঙ্কর অত্যাচার, তখনই তো একটা পাল্টা ন্যারেটিভ সামনে চলে এলো। পাল্টা ন্যারেটিভ মানে পাল্টা প্রচারের রাস্তা, পাল্টা একটা বক্তব্য ছড়িয়ে দেওয়া। তৈরি করলো কে আর ছড়ালোই কে? না, পাল্টা প্রচারটা কে ছড়ালো আমরা জানি, তৃণমূল। কিন্তু তৃণমূলের হাতিয়ার যেটা মানে ভাইরাল ভিডিও, সেটা কে ছড়ালো সেটা আমরা বলতে পারবো না। ছড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনি আমি দেখতে পাচ্ছি। এবং তৃণমূল যখন প্রেস কনফারেন্স করছে তখনও তারা দেখাচ্ছে, এইটুকুনি বলতে পারি। এই ভিডিওটাই তো এখন সব মিলিয়ে সেন্টার স্টেজে চলে এসছে, ভিডিও পলিটিক্স। এটা হচ্ছে এই বাংলার রাজনীতিতে একদম লেটেস্ট নতুন শব্দবন্ধ। होता था एक दिन नहीं, लगातार जब तक उनका जी ना बढ़ जाए तब तक उनके साथ रेप होता। প্রমাণিত হয়ে গেছে, তৃণমূলই প্রমাণ করেছে যে ওখানে গ্যাং রেপ হয়েছে। संदेश खाली में क्या हुआ ये पूरा देश जान चुका है। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। তখন ফেব্রুয়ারি মাস, সন্দেশখালীর মহিলারা গর্জে উঠেছেন। হালকা শীতের মধ্যেও তেতে উঠেছে বঙ্গ রাজনীতির ময়দান। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতারা তো বটেই, সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরাও। ভোটের দামামা বাজার পরেও নিরন্তর বাউন্সার দিয়ে গেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। কোণঠাসা হতে হতে হঠাৎই ব্যাট চালানো শুরু করে তৃণমূল। হাতিয়ার একের পর এক ভিডিও ফুটেজ। প্রথম ফুটেজ সামনে আসে গত শনিবার 4 মে। লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের করতে হবে। তৃণমূল দাবি করে ভাইরাল ভিডিও ফুটেজের অন্যতম চরিত্র বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। কি বলেছিলেন গঙ্গাধর? পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। পয়লা ভিডিওর রেশ কাটতে না কাটতেই তৃণমূল আরও একটা ভিডিও হাতিয়ার করে। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, আর খাতা কাগজ দিয়েছে, ওখানে সই করুন। তো উনি সই করেছে, সই করার পরে বলতে ঠিক আছে তুমি চলে যাও। পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের। দাবির মধ্যে কথা, নির্যাতনের অভিযোগ ঠিক নয়। এরই মধ্যে তৃতীয় ভিডিও ফুটেজও হাজির। এখানে আবার চরিত্র রেখা পাত্র, বিজেপির বসিরহাটের প্রার্থী। দেখা যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যে আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী নিজে। একই অভিযোগ সন্দেশখালীর অন্য এক আন্দোলনকারী মাম্পি দাসেরও। আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে আমরা কারা? মাম্পি এখন বলছেন
ভিডিওটা পুরনো। ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। দেখুন এটা টিএমসির একটা চাল। পরের পর ফুটেজ পেয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। ফুঁ দিয়ে বিজেপির অভিযোগ ওড়ানোর পালা চলছে, সঙ্গে বহুমুখী কর্মসূচি। ইতিমধ্যেই সন্দেশখালীতে একাধিকবার মহিলাদের সামনে রেখে মিছিল হয়েছে। বৃহস্পতিবারও বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে তৃণমূল মিছিল বের করে। শুধু বাংলায় নয়, দিল্লিতেও সক্রিয় বাংলা শাসক দল। নির্বাচন কমিশনে গিয়ে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। থেমে নেই তৃণমূল পরিচালিত সরকারের পুলিশও। পিয়ালি ওরফে মাম্পি দাসের বাড়িতে নোটিশ ছাঁটিয়েছে পুলিশ, যাকে বলে সাঁড়াশি আক্রমণ। এরপর কি? এটা মোটামুটি ওই বিভিন্ন যে ওয়েব সিরিজ হয় না, তাতে দেখবেন পরবর্তী পর্ব এরকম থাকে আর কি। এটাও দেখে মনে হচ্ছিল সবে তো 3টে হয়েছে, এরপর আরও কত আসবে কে জানে। বিরোধী নেতারা হয়তো ভাবছেন যে রাজ্যের শাসক দলের কপালটা খুব চওড়া, নাহলে ভোটের সময় এরকম সন্দেশখালীর একটার পর একটা ভিডিও চলেও আসে, ভাইরালও হয়। এই যে তৃতীয় ভিডিওটা ভাইরাল হলো, তাতে তো রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে যাদের নিয়ে যাওয়া হয়েছিল, ওই সন্দেশখালীর বাসিন্দা হিসেবে, নির্যাতিতা হিসেবে, তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে রেখা পাত্রকে। একই কথা বলতে শোনা যাচ্ছে সন্দেশখালীর আরেক আন্দোলনকারী মাম্পি দাসকে। দেখুন, ভিডিওর সত্যাসত্য আমরা যাচাই করিনি, কিন্তু যারা রাজনীতি করছেন তারা করছেন কি, তাদের অবশ্যই সমস্ত কোনো কিছুই যাচাই টাচাই করার কোনো দায় নেই। পেয়ে গেছেন, ওই দেখে মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় যখন সেই রামায়ণ বা মহাভারত তোমার টিভিতে রোববার দিন রামানন্দ সাগরের রামায়ণ বা মহাভারত পরবর্তী ক্ষেত্রে দেখবেন হাত তুললো এরকম করে, স্যাট করে একটা অস্ত্র চলে এলো, এরকম ব্যাপার আর কি। তখন দেখতাম খুব শূন্যর থেকে অস্ত্র নেমে আসছে যখন যেটা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট অস্ত্রগুলো। এও সেরকম ভোটের সময় হাত ফাঁকা, এদিকে বিজেপি খোলা মাঠে চালিয়ে খেলছে, একটা ডিফেন্স করতে লাগবে তো, কিন্তু ডিফেন্স করতে গেলে কেউ আক্রমণ চালাচ্ছে, পাল্টা আক্রমণের জন্য হাতে রসদ তো চাই। হাত তুলে দিন, চলে এলো একটা ভিডিও, আবার আরেকটা ছেড়ে দিলেন। এখন তো একটা অন্যরকম যুগ না আসলে, ওইরকম যেহেতু ওই ওয়েব সিরিজ দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ফলে পর একটা সিজনে অনেকগুলো ভিডিও থাকে, পর আসে, এই সেরকম বিভিন্ন পর্বগুলো আসতে হয় আর কি, সেটাই দেখছি। এই যে ধরুন, এখন তৃণমূল এমন একটা ভিডিও খুঁজে পেয়ে গেল, শেষ ভিডিওটা, তাতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখা গেছে। এবার হয়তো যেটা বলছিলেন মাম্পি দাস, যে তারা ভিডিওটা যখনকার তখন তো অনেক দিন আগের ভিডিও হতেই পারে, তখন তাদের জানা ছিল না যে রেখা পাত্র তিনি প্রার্থী হয়ে যাবেন। ফলে কোথাও গিয়ে অন্য কেউ লাইমলাইটে চলে আসছে, তারা আন্দোলন করছেন, খারাপ লাগার থেকে হয়তো কিছু বলে থাকলেও থাকতে পারেন। ওই বললাম সত্য যাচাই করতে পারেনি, কিন্তু এখন তারা বলছেন ওটা পুরোনো ভিডিও, মানে ভিডিওটা সত্যি। তখন ক্ষোভটা সেটা সত্যি ছিল, এখন সে ক্ষোভ নেই, অথচ তৃণমূল এখন সেটাকে পেশ করতেই পারে, কারণ তৃণমূলের কাছে গোটা ব্যাপারটা ওই বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যুদ্ধ আর প্রেমে কোনো কিচ্ছু অনৈতিক নয়, যেটা হাতে পাবেন কাজে লাগিয়ে দিন, জয়টা হচ্ছে আসল কথা। এই ভোট যুদ্ধের ময়দানেও যে কোনো পক্ষই, তাদের কাছে তো জয়টাই আলটিমেট কথা, সিটটা পেতে হবে। নীতি নৈতিকতা ওসব নিয়ে কে মাথা ঘামায় মশাই? এই তো দেখলেন কে কোথায় কোন দলের হয়ে জিতছেন, কোন পতাকায় জিতছেন, তারপর মতগুলো মানুষের যাবতীয় রায়কে পায়ে ঠেলে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, যে দলকে হারিয়ে জিতলে সে দলে চলে যাচ্ছে। তো কোথায় নৈতিকতা, কোথায় নীতি, এ সমস্ত নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? এটাই এখন স্বাভাবিক। দেখুন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথাটা ভাবুন তো একবার। সে সময় পুলিশি অত্যাচারের প্রমাণ হিসেবে বহু ছবি, বহু ভিডিও সামনে এনেছিল তৃণমূল, আর সেই সমস্ত ছবি বা ভিডিও ফুটেজের মোকাবিলা করার জন্য হয়তো প্রস্তুত ছিল না তখনকার সরকার, বাম সরকার। কোনো পাল্টা হাতিয়ারই তারা পায়নি, পাল্টি হাতিয়ার খুঁজে নিতে পারেনি তারা। সেদিনের বামফ্রন্ট সরকার যেটা করতে পারেনি, সেটা আজকের তৃণমূল সরকারও পারবে না, এরকম ভাবার তো কোনো কারণ নেই। যারা প্রথম ওইরকমভাবে ভিডিও টিডিও ব্যবহার করেছিল, তারা যে প্রয়োজনে সেটা আরেকবার ব্যবহার করতে পারবে, বা সেটা সেই সময় আক্রমণের অস্ত্র ছিল, এই সময় প্রতিরোধের অস্ত্র হিসেবে সেটাকে ব্যবহার করবে, এতে আশ্চর্যের কী আছে? এক্সপিরিয়েন্সটা বেশি না, তাই তারা করেছে। সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের যে অভিযোগ বিরোধীরা, বিশেষ করে বিজেপি হাতিয়ার করেছিল,
তৃণমূল তো সেই অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্নটা তুলে দিচ্ছে, এটা ছাড়া কিন্তু উপায় ছিল না। তার কারণ এমন গোড়ার দিকে আঘাত করে প্রশ্নগুলো উঠেছিল, সেটা একদিকে যেমন গোটা রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছিল। কোনো একটা জনপদের মানুষজন তারা অভিযোগ করছেন যে তাদের জমি জমা সব কেউ নিয়ে নিয়েছে, কেউ তাদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেরি বানিয়ে দিয়েছে। আর মা বোনেরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে তারা নির্যাতনের শিকার। এটার অভিঘাতটা ভাবতে পারছেন? গোটা রাজ্যের মানুষের কাছে, এমনকি গোটা দেশের মানুষের কাছে তো এটার প্রভাব মারাত্মক। সবাই ভাববেন এটা আজকের যুগে এই 2024-এ এটা হয়, সবাই তো ভাবছেন সেটা, এবং সেটা কেউ কিছু দেখে না, জানে না, জঙ্গলরাজ নাকি, এটা তারা মানুষজন ভাবছেন। এবার এই প্রচারটা যত বেশি হবে, ভাবুন এটা গোটা রাজ্যের জন্য একটা বদনাম, গোটা রাজ্যের প্রশাসনের জন্য এটা একটা বড় ব্যর্থতা, শাসক দলের জন্য চরম অস্বস্তি। তাই জন্য সেটাকে যদি থামাতে হয়, পাল্টা প্রচার দিয়ে সেটা থামানো সম্ভব নয়, কারণ আত্মপক্ষ সমর্থন সবাই করবে, এটা তো সবাই জানে। ওরকম চাপে পড়লে এটা বলে, এটা লোকে ভাববে। তাই যেটা করার দরকার ছিল, সেই অভিযোগগুলোকেই একদম গোড়ায় আঘাত করে তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া। না রয়েগা বাস না বাজেগি বাঁশরি। যদি অভিযোগগুলোই মিথ্যে প্রমাণ হয়ে যায়, তাহলে তো সেই অভিযোগের প্রভাব সেটাও মুহূর্তের মধ্যে মিলিয়ে যাবে। সেটাই করছে তৃণমূল এই ভাইরাল ভিডিওগুলোকে দিয়ে, এগুলোকে হাতিয়ার করেছে তারা। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে তারাই, যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে, তারা রাষ্ট্রপতির সামনে বলে, এখানে বলেনি, পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। রাষ্ট্রপতির কাছে যেতে গেলে নিশ্চয়ই দলের অনুমতি নিয়ে সব নিয়ে গেছে, তাহলে গোটা জিনিসটা একটা চক্রান্ত। ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। বিজেপির নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ, যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন, সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন, বাংলাকে বদনাম করেছেন, কালিমালিপ্ত করেছেন। ব্যক্তিগত আলোচনায় করতে পারে, রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে, সেই কারণেই কি না তাকে অপমান করছে, গরিব, তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব। ওর উত্তর দিয়ে দেবে সন্দেশখালীর মা বোনেরা। দেখুন, শুভেন্দু অধিকারী একটা সত্যি কথা কিন্তু বলে ফেললেন। এইটা কিন্তু ঘটনা। আসলে রাজনীতিতে কার যে কখন মনের মধ্যে লেগে যায়, প্রত্যেকেরই লাগে। সবাই কিছু পান, কিছু পেতে চান, না পেলেই সবার মনক্ষুণ্ণ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, এবং তখন ব্যক্তিগত আলাপচারিতায় বহু কিছু বেরিয়ে আসে আর কি, মনের ক্ষোভ টোপ আর কি, পেয়ে গেলে সব শান্তি। তাই জন্যই দেখলেন না, মন বদল রাজনীতিতে সেটা আজকের ব্যাপার নাকি, প্রতি মুহূর্তে দেখছি কত লোকের মন বদলে যাচ্ছে। কারোর একদিনে বদলাচ্ছে, কারোর 1 মাসে, কারোর 1 বছরে, কারোর ভোটে জেতার পর। মন বদলানোটা এই রাজনীতিতে বোধহয় একমাত্র কনস্ট্যান্ট টার্ম। তাই ওই যে কোন বিজেপি নেতা তিনি কি বলছেন, সেটা তার কোন সময়ের মানসিক অবস্থায় তিনি বললেন, সেটা আবার পরবর্তী ক্ষেত্রে বদলে যাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। আর ঠিক একইভাবে রেখা পাত্র, ওই বললাম, তিনি কোন মানসিক অবস্থায় বলেছিলেন, সেই সময় তো তাকে ছাপিয়ে কেউ চলে গেছিলেন, তাই দেখে তার মন খারাপ হয়ে যেতে পারে। এটা তো স্বাভাবিক ঘটনা। হয়তো তিনি এক্সপেক্ট করেছিলেন তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাকে যে আরও একটা বড় স্তরে পরবর্তী ক্ষেত্রে প্লেস করা হবে, সেটা হয়তো তিনি টের পাননি। তখন যদি টের পেতেন তাহলে নিশ্চয়ই আলোচনাগুলো করতেন না। ওই বললাম না, মিনিটে মিনিটে গোটা বিষয়টা বদলে যায়। কিন্তু গোটা বিষয়টা ওই এখন দিল্লি নিয়ে, যখন দিল্লিতে কারা গেছিলেন, এই লেটেস্ট ভিডিও, সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তার মানে গোটা বিষয়টা ফের একবার জাতীয় স্তরে পৌঁছে গেছে। এমনিতে সন্দেশখালীর ইস্যুটাকে জাতীয় স্তরে নিয়ে গেছিল বিজেপি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলার নিরাপদ নয়, কথা তো আমাদের সঙ্গে ATV9-এর সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করে দেওয়ার পেছনে বিজেপির উদ্দেশ্য কী ছিল সেটা তো খুব পরিষ্কার। দেখুন, এটা অবিজেপি রাজ্য, এবং যারা এখানে শাসক দল, তারা যতই মানে ওই জাতীয় ইন্ডিয়া জোটের তারা শরিক হন না কেন, এমনিতে তারা
বিজেপি বিরোধী। এইটা হচ্ছে তো বেসিক পরিচয়। তো তাদের বাইরে প্রভাব থাক চাই না থাক, এখানে তারা বিজেপির জন্য চ্যালেঞ্জ, বাইরে নয়। কিন্তু কোথাও গিয়ে এটা তো মানে বাইরে প্রচার করাটা বিজেপির জন্য সহজ হয়ে যাচ্ছে। যেখানে বিজেপি একটা পার্টি রয়েছে সেখানে মানুষজনের কি অবস্থা দেখেছেন? এদের এই জায়গায় এখানে মা বোনেদের কোনো ইজ্জত নেই, তাদের এইরকমভাবে নিপীড়িত হতে পারে এবং এইভাবে মানুষজনের জমি জায়গা সব কিছু চলে যেতে পারে, সরকার কিচ্ছু দেখে না। এই জন্যে বিজেপিকে দরকার। এই প্রচারটা তো তারা প্রতি মুহূর্তে করতে পারবেন বলেই মোটামুটি স্পেসিমেন হিসেবে বলা চলে যে বাংলাকে তারা তুলে ধরছিলেন আর কি। জোট শরিক, তার সঙ্গে জোট শরিক ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল। জোটের একটা শরিকের রাজ্যেই বাংলার মহিলারা নিরাপদ নেই, তাহলে জোটের বাকি রাজ্যগুলোতেও কি হবে বুঝতেই পারছেন। এবার এই প্রচার রাহুল গান্ধী বা অখিলেশ যাদবদের অস্বস্তিতে ফেলতে যথেষ্ট, এটাই হয়তো মনে করেছিলেন নরেন্দ্র মোদী বা অমিত শাহরা। এবং কাজ যে হচ্ছিল না তা কিন্তু নয়। এতদিন সন্দেশখালী ইস্যুতে তৃণমূলের হয়ে সেভাবে দেখেছেন ইন্ডিয়া জোটের অন্য দলগুলো সেভাবে গলা ফাটাচ্ছে, সব চুপচাপ ছিল, সবাই পরিস্থিতিটা মাপছিল। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। সন্দেশখালীর এই যে ভিডিওগুলো একের পর এক ভাইরাল হয়ে গেল, এটা নিয়ে যেরকম রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে, তেমন জাতীয় রাজনীতিতেও সেটা চর্চার বিষয় হয়ে উঠেছে। এতটাই চর্চার বিষয়, মানে লোকজনকে এতটাই বেশ উদ্বুদ্ধ করেছে আর কি। জাতীয় কংগ্রেসের মুখপাত্র পবন খেরা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে দিয়েছেন যে সন্দেশখালী ষড়যন্ত্রে বিজেপির যোগসাযোগ নিয়ে একটা বিতর্ক হবে নাকি। আবার সেই ডুয়েলের আহ্বান আর কি। সন্দেশখালী ডুয়েলে পবন খেরা তৃণমূলের পাশে যখন দাঁড়িয়েছেন, তার খেয়াল আছে তো যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগটা একা বিজেপি নয়, বাংলার কংগ্রেস নেতারাও সমানভাবে তুলেছেন, সমানভাবে সরব হয়েছেন। 16ই ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সন্দেশখালীতে গেছিলেন স্বয়ং, এবং তখন সেখান থেকেও তিনি পরিষ্কার করে বলেছিলেন এটা কতটা নিন্দনীয় একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। তাহলে সন্দেশখালীর পুরোটাই সাজানো বা পুরোটাই ষড়যন্ত্র, এটা যখন পবন খেরা বলছেন তখন তো তিনি শুধু বিজেপি নয়, নিজেদের অস্ত্রকেও ভোঁতা করে দেওয়ার চেষ্টা করছেন। এবার এটা কি তার মন বদল? ওই বললাম, নেতাদের মন কখন বদলে যায় সেটা কেউ বলতে পারে না। নাকি তিনি এই জাতীয় কংগ্রেসের মুখপাত্র হয়েও বিশেষ ভাবনা চিন্তা না করেই মনে হয়েছিল হাতের সামনে একটা লোপ্পা বল পেয়ে গেছি, ব্যাটটা চালিয়ে, ভাবনা চিন্তা না করেই ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন। তো চালিয়ে দিয়ে এবার কি হলো? আমার কথা হচ্ছে যে সন্দেশখালী যদি এতদিন যদি কিছুই না হতো, তাহলে সন্দেশখালী নিয়ে কোর্ট সিবিআই তদন্ত করার নির্দেশ দিল। সন্দেশখালী নিয়ে তাহলে আমাদের মধ্যে বিরোধী দলের লোকদেরকে প্রবেশ করতে কেন বাধা দেওয়া হয়েছিল? যদি কিছুই না হয়ে থাকে, অবশ্যই কিছু হয়েছে ওখানটায়, অবশ্যই কিছু করা যায়, কারণ ওখানেও আমাদের পার্টি আছে, তাদের কাছেও রিপোর্ট আছে আমাদের। জাস্ট চান্স নিয়েছিলেন পবন খেরা, কিন্তু তৃণমূল যেভাবে এখন বিজেপির অভিযোগকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, অধীর চৌধুরী তো তার থেকেও কঠোরভাবে নিজের দলের ওই কেন্দ্রীয় কমিটির মুখপাত্রকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতে চাইলেন। জাতীয় স্তরে যা হয় হোক, অধীর চৌধুরী জানেন তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তাটা যদি কোনোভাবে এই রাজ্যে ঢুকে পড়ে, তাহলে বাংলায় কংগ্রেস কর্মীরা সেম সাইড করে ফেলতে পারে, এবং তাদের জন্য, বিশেষ করে তার জন্য তো একটা চরম পরিস্থিতির সৃষ্টি হবে। বিশেষ করে নিজের কেন্দ্রে বহরমপুরে তার ভোটটা যখন এখনও বাকি রয়েছে, এই সময় এই সমস্ত সন্দেশখালীর মতো একটা জিনিস যেটা তার বলার একটা বড় অস্ত্র, সেই হাতিয়ারটাকে তার দলেরই লোক ভোঁতা করে দিচ্ছেন, মেনে নেওয়া যায়? অধীর চৌধুরী মানতে পারেন কখনো? কথাতেই তো আছে, চাচা আপনা প্রাণ বাঁচা, আপন প্রাণ, আপন মান, আপন সম্মান, এটা বাঁচানোটাই এখন তার কাছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, প্রথম কাজ। ফলে তার জন্য তিনি ওই যেরকম পবন খেরা লোপ্পা বল দেখে ব্যাট চালিয়েছিলেন, তার থেকেও সজোরে ব্যাট চালিয়ে তিনি পবন খেরাকে বাউন্ডারির বাইরে বার করে দিতে পারেন আর কি। আর এই মানে এটা তো সবার কাছেই সত্যি, সবাই জানেন এটা, যে নিজের মান সম্মান বাঁচানো সেটাই তো প্রায়োরিটি। আর আগে আবার একটু ফিরে যান, এই রকম প্রায়োরিটির জায়গাতেই তো ডুয়েল হতো। ডুয়েল তো আজও হয়েছে, অন্য একটা মাত্রা পেয়ে গেছে ডুয়েলটা। যে ডুয়েলে জড়িয়ে রয়েছেন
লাট সাহেব নিজে। আর সেই ডুয়েলেও গুরুত্বপূর্ণ অস্ত্র কি না, ওই হেস্টিংসের মতো পিস্তল বা অন্য সময় তরোয়াল ঠরোয়াল না, এক্ষেত্রে এই ডুয়েলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভিডিও ফুটেজ, ভাইরাল ভিডিও, এরকম সব বিষয়গুলো আর কি। অন্তত সেই রকমই একটা আভাস দিয়েছিলেন লাট সাহেব স্বয়ং। যতটা গর্জন তিনি করেছিলেন ততটা বর্ষণ কি হলো, জল মাপতে বসেছি তো, তাই চলুন জল মাপতে গিয়ে কিছু কথা বলেই ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়।